প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিডিও যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সেট ও ফাংশন অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের যে পূর্ব অনুশীলনী 2.1 এর পূর্ববর্তী যে আলোচনাগুলো রয়েছে তার ভিতর থেকে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো নিয়ে তৈরি করা। এই উদাহরণগুলো যদি তুমি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে বলে আশা করি। চলো আমরা ভিডিওটি আলোচনায় যাই। আলোচনায় এখানে প্রথমেই যেটি করতে যাচ্ছি সেটা হলো নিচের সেট। নিচের সেট দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট, এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা, এ ও বি পরস্পর নিশ্চিত সেট। অর্থাৎ যদি আমাদের এইরকম থাকে তাহলে সেটা কি হবে? নিশ্চিত সেট হবে। যেমন আমাদের নিশ্চিত সেট এখানে দেখি উদাহরণটি কি বলছে। ইউ সমান এত দেওয়া আছে, ই সমান এত দেওয়া আছে, এফ ইকুয়াল এত হলে ই সি এবং এফ সি নির্ণয় করো। তাহলে এখানে যদি আমি ই সি এর মান নির্ণয় করতে চাই, দেখো ই সি, ই এখানে সি বলছে, এটি সমান কিন্তু আমাদের ইউ বাদ ই লিখতে হবে। তাহলে ইউ এর যে মানগুলো ছিল, ইউ বলতে 1359, 1385, 9, 1359, 711, 711 এইগুলো ছিল। এখান থেকে বাদ যাবে আমাদের, যেহেতু ই সি নির্ণয় করতে যাচ্ছি, তাহলে ই এর মানটি 159 এইগুলো যদি বাদ যায় তাহলে ই সি এর মান বলতে আমরা 159, 15 আর 9 যদি বাদ যায় 3, 7, 11, তাহলে কি কি থাকে? এখানে 3 থাকে, 7 থাকে, 11 এই মানগুলো থাকে। ঠিক আছে, এখন আমরা যদি এইবার এখানে বলছি ই সি আর এফ সি নির্ণয় করো, এফসি। এখন তাহলে এফসি যদি ইসি এফসি ইউনিয়ন করতে গেলে প্রথমে আমাদের এইটার মান বের করে নিতে হবে, তারপরে এইটার মান বের করে নিব, নিয়ে দুটিকে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমাদের মানটা চলে আসবে, এইটার উত্তর আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি এফসি নির্ণয় করতে চাই তাহলে এফ সি ইকুয়াল ইউ মাইনাস বা বাদ এফ, তাহলে ইউ এর মান 1, 3, 5, 9, 7, 11, এখান থেকে বাদ দিয়ে দেব আমাদের এফ এর মান। তাহলে 3, 7, 11 এইগুলো যদি বাদ দেওয়া হয়, 3, 7 আর 11, এই 3, 7 আর 11 যদি বাদ দেওয়া যায় 159, কি হয়? 159 এটা চলে আসে। এখন বলছে কি ইউনিয়ন সি নির্ণয় করো, তাহলে ইসি ইউনিয়ন এফ সি, তাহলে ইসি আমরা কত পেয়েছি? 3, 7, 11, তাহলে 3, 7, 11, তাই না? 3, 7, 11 আর ইউনিয়ন এফসি বলতে আমরা যেটা পেয়েছি এফসি এখানে এই যে 159, তাহলে 159 এটা ইকুয়াল, তাহলে এটা যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন বলতে সব চলে আসে, তাহলে আমাদের প্রথমে ছোটোটা আসুক 1, তাহলে 5, এখানে 7, এখানে 9, এখানে হচ্ছে কত? 11, এইভাবে এটা আমাদের কিন্তু এটির মান পেয়ে যাচ্ছে আমরা। ঠিক আছে, এখন আসি এইটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে এইচ এর মান আমরা এমনভাবে শুধুমাত্র এখানে এই জিনিসটা থাকবে, এই মানটি মনে করো যাতে আছে ইসি আর এফসি, তাহলে এই মানটি থাকবে শুধুমাত্র ইউনিয়ন এন এর জায়গায় এটা থাকবে। তাহলে এই মানগুলো যদি আমরা কমন নিয়ে নিই তাহলে শুধু চলে আসে, দেখো এখানে কমনে কি আসে? 3, 7, 11, 3, 7, 11 এই মানগুলো আর এই মানগুলো এর ভিতরে কি কোনো কিছু রয়েছে? কোনো কিছু নাই। তাহলে আমরা হয় এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা লিখে দেব, শুধুমাত্র এরকম লিখবো অথবা এরকম লিখবো, অর্থাৎ তুমি যে কোনো একটি লিখবে, দুটি নয় কিন্তু। অর্থাৎ তাহলে যখন উপাদানগুলো থাকবে না পরস্পর সেটা কি হবে? নিচের সেট হবে। ঠিক আছে, তাহলে নিচেরটাকে যেহেতু আমরা কোনো জিনিসটাকে কমন পাচ্ছি না, এই জন্য এটা কিন্তু 11, এটা কিন্তু 1, এই জন্য আমরা কোনো জিনিসই কমন পাচ্ছি না। তাহলে না পাওয়ার ফলে আমাদের এটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট বা নিচের সেট হয়ে গেল। শক্তি সেট কি? শক্তি সেট দেখি পাওয়ার সেট, যেটা এ সমান এম এন, এ সমান কি বলছে? এম এন একটি সেট, এ সেটের উপাদানগুলো এ উপসেটগুলো হলো, আমরা এটিকে যদি উপসেট আগের ভাঙাই তাহলে আমরা এগুলো পেয়ে যাই। এখানে উপসেট সময় এত পাচ্ছি, উপসেট যখন লিখবে তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। আর আমাদের যখন আমরা শুধুমাত্র উপসেট সম এটা, তাহলে এটাকে লিখলাম এ শক্তি সেট লেখা হয়। এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা, সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। এটাকে পাওয়ার সেট, শক্তি সেট দ্বারা এটা লেখা হবে।
উপসেট সময় সেট এইটা। এখন উদাহরণ 10টা দেখি, তাহলে আমরা আরো একটি ক্লিয়ার ধারণা পাবো। এ ইকুয়াল ফাঁকা, বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত হলে সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? পি এ ইকুয়াল ফাঁকা, পি এ এত ফাঁকা তো ফাঁকাই, এর কোনো উপসেট হয় না, ঠিক আছে, ওই একটি যাতে থেকে যাচ্ছে, তাহলে পাওয়ার সেট যেতে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। আচ্ছা, বি সমান এটা দেওয়া আছে এ, তাহলে এর জন্য একটা উপাদান বি এইটা থাকবে আর ওর সাথে একটা ফাঁকা সেট যুক্ত হবে, তাহলে এ সেটের উপাদান সংখ্যা 0, এর শক্তি সেটের উপাদান সংখ্যা 1 টু দি পাওয়ার 0, ঠিক আছে, টু দি পাওয়ার 0, উপাদান সংখ্যা 0, তাহলে 1 উপাদান সংখ্যা 1 কেন হবে? দেখো এখানে উপাদান সংখ্যা ফাঁকা বলতে একটা, তাহলে একটা উপাদান, তাহলে 1 একটা বলতে 1 দিয়ে দিলাম। আর সূত্র অনুযায়ী আমাদের টু দি পাওয়ার n হয়, তাহলে টু দি পাওয়ার n হয়, টু দি পাওয়ার n, তাহলে n এর এই টুর পাওয়ার যদি n এর মান যদি ফাঁকা বলতে 0 হয়, তাহলে টু দি কোনো কিছু পাওয়ার 0 যদি হয়, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 1 চলে আসে, তাহলে এই যে 1 হয়েছে a1, আর এটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে, তাহলে পিবি সমান এ আর একটি ফাঁকা হবে, পিবি সমান পাওয়ার সেট, আর বি সেটের উপাদান সংখ্যা 1, শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 1, তাহলে অনুরূপভাবে একইভাবে বের করা হয়েছে। তাহলে পিসি সমান কত হবে? পিসি এই যে সি রয়েছে, পি সমান এবি, তাহলে একবার লিখলাম, বি একবার, এ বি একবার, আর ফাঁকা একবার, অর্থাৎ সবগুলোকে যদি পাওয়ার সেট লিখছি এই কারণে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখতে হবে। সি সেটের উপাদান সংখ্যা 2, এই শক্তি সেটের উপাদান সংখ্যা 4 ইকুয়াল 2 স্কয়ার। দেখো এখানে 2 উপাদান সংখ্যা আমাদের 0 ছিল বলে 0, অর্থাৎ কোনো একটা উপাদান ছিল না বলে 0, এর ভিতরে একটা উপাদান ছিল বি, বি এর উপাদান ছিল একটা, এজন্য 2 এর উপাদান হচ্ছে 1, অর্থাৎ এখানে সি এর উপাদান ছিল 2টি, এজন্য 2 এর উপাদান হচ্ছে 2 হয়েছে। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, ওই সেটের উপাদান শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কত? টু দি পাওয়ার n, ঠিক আছে, টু দি পাওয়ার n। কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি উপাদানের সংখ্যা টু দি পাওয়ার n। এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদের এর আলোকে দেখবে সিদ্ধ প্রশ্নে থাকতে পারে বা পরীক্ষা আসতে পারে এর উপর ভিত্তি করে। এখন আমাদের জি সমান যদি 1 2 3 হয়, পিজি নির্ণয় করো, পিজি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার 3। এটি যদি আমরা বের করতে যাই, দেখো পিজি নির্ণয় করতে বলছে, তাহলে পিজি বলতে পাওয়ার সেট, আমাদের এখানে এই পি জি যদি নির্ণয় করতে চাই, তাহলে পাওয়ার সেট যদি এটা নির্ণয় করতে চাই, তাহলে এইগুলোকে আমরা ভাঙাতে হবে, তাহলে 1 2 3 আমরা যদি এটাকে ভাঙিয়ে ফেলি, তাহলে 1 এই 1 দিলাম একবার, এই 2 দিলাম একবার, 3 দিলাম একবার, এটাকে যদি আবার ভাঙাই 1 আর 2 হবে একবার, এই 2 আর 3 হবে একবার, 1 আর 3 হবে একবার, 1 আর 3 হবে একবার। আচ্ছা, এই শুধু 1 হবে একবার, এখানে কমা হবে না, তাহলে এই বাইরে প্রত্যেকটার ভিতরে ভিতরে কমা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আমাদের 1 2 হবে, তারপরে 3 হবে, এটা গেল, তারপরে আরেকটি কি হবে? ফাঁকা হবে, এই যে উপসেট বলছে, এই সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ সেটের আবার সেট, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে কত? পিজি নির্ণয় করো, পিজি বলতে এটা বোঝাচ্ছে। এখন এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার 3, এখানে পিজি এর এখানে n বলতে কত ছিল? দেখো জি এখানে পিজি, অর্থাৎ n ইকুয়াল কত? n ইকুয়াল আমাদের মান ছিল কয়টা? 3টা, 1 2 1 2 3, 3টা, এই জন্য আমাদের n ইকুয়াল n এর মান 3। তাহলে এখানে n এর মান কত হচ্ছে? n এর মান 3, n এর মান 3 যেহেতু হচ্ছে, সেই কারণে n এর মান 3, তাহলে 2 এর পাওয়ার আমরা যদি n দিই, তাহলে 2 এর পাওয়ার কত? 3 হয়, 2 এর পাওয়ার কত? 3 দিলে 8 হয়, যেহেতু 8 হচ্ছে এই কারণে এর মান কত চলে আসে? 8, তাহলে এখানে চলে আসলো 8টাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপাদান সংখ্যা যদি আমাদের 3 হয়, উপাদান সংখ্যা কত? 3, তাহলে এই 3 হওয়ার ফলেই আমরা 8 কে পেয়ে যাচ্ছি। কোন সেটের উপাদান সংখ্যা যত, উপাদান সংখ্যা যদি 2 এর পাওয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু বের করে ফেলতে পারছি যে উপসেট বা পাওয়ার সেট কত হবে তার, ঠিক আছে। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n। আর এইরকম লেখার পরে আমরা এই লাইনটা আবার পুনরাবৃত্তি করে লিখে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজটি। করমজোড় চলে যাচ্ছে যে অষ্টম শ্রেণীতে আমেনা ও সুমিনা বার্ষিক পরীক্ষায় যথাক্রমে প্রথম দ্বিতীয় হলো, তাদের এখানে একটি বর্ণনা দেওয়া রয়েছে। এখন করমজোড় বলতে প্রথম উপাদান প্রথমে থাকবে, দ্বিতীয় উপাদান দ্বিতীয় থাকবে, এরকম দিয়ে যদি আমরা কোনো সেট গঠন করি, তাহলে সেটাকে করমজোড় বলা হয়। আমরা এদের উদাহরণ এখানে তোমরা এটি পড়ে নিবে, বেশি একটা সমস্যা নেই ভিতরে। এখানে এই উদাহরণটা বুঝলে করমজোড়টিকে বুঝে যাবো আমরা। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে তারপরে এখানে দেখি যদি কোনো করমজোড়ের প্রথম উপাদান পদ x এবং দ্বিতীয় উপাদান সংখ্যা y হয়, করমজোড়টিকে x y দিয়ে প্রকাশ করা, করমজোড় x y ও a b সমান হয়, তাহলে x টা এই এর হবে, y টা এই b এর হবে, অর্থাৎ x ইকুয়ালে y সমান b হবে। করমজোড় অর্থাৎ এক বা একাধিক করমজোড়ের বীজ থেকে প্রথমটা প্রথমে, দ্বিতীয়টা ধরে নিতে হবে। তাহলে আমরা উদাহরণ 11তে চলে যাচ্ছি। এখানে দেখো এইটা রয়েছে, এখানে 6 রয়েছে, এইটা আমরা করমজোড়ের ধারণা অনুসারে, করমজোড়ের যে ধারণা অনুসারে আমরা লিখব যে করমজোড়ের শর্ত মতে এই যে প্রথম প্রশ্ন বা তথ্য যেটা দেওয়া থাকবে এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই যেটা রয়েছে করমজোড়ের শর্ত মতে প্রথমটুকু এই এর প্রথম দ্বিতীয় যে আমাদের বিষয়টা রয়েছে, এর প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা সমান লিখে দিলাম, এই 2x + y = 6, আর এইটার সমান হবে, অর্থাৎ দ্বিতীয় যে উপাদানটি দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় উপাদানটির সমান হবে। তাহলে সেই আলোকে আমাদের এখানে তা আসে যে 3 = x + y বা x − y = 3 একবার লিখে দিয়েছে এখানে। এখন আমাদের কি করছে? x y নির্ণয় করতে বলছে। x y নির্ণয় করতে গেলে আমাদের এটা কি করতে হবে? আমাদের এটা
সমাধান করতে হবে। সমাধান বলতে আমাদের এখানে কি করলে সমাধান হয় সেটা দেখতে হবে। আমরা একত্রে যদি যোগ করি, দেখো আমাদের কি করলে উঠে যাবে। আমাদের দেখো এখানে প্লাস ওয়াই রয়েছে, এখানে মাইনাস ওয়াই রয়েছে। আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এটা আর এটা উঠে যায়। তাহলে কি, যাতে 1 নম্বর সমীকরণ এটা আর 2 নম্বর সমীকরণ এটা যোগ করলে আমাদের 2x আর একটা x, তাহলে 3x হবে। 3x ইকুয়াল এই y আর y বাদ গেলে 6 3 কত 9 হবে। তাহলে এটা 9 হয়ে গেল, x ইকুয়াল 3 হবে। আচ্ছা, এখন যদি 1 এর মান, এই যে x এর মান যেটা রয়েছে, এই x এর মান আমরা এটাতে যদি বসিয়ে দিই, তাহলে x এর মান 3 বসে 3 দুগুণী 6, y সমান কত, বাম পাশে থাকলে এই 6 কে যদি পক্ষ থেকে 6 - 6 0 হয়ে যায়। অর্থাৎ কি করলাম বা কি বললাম এখানে, দেখো আমরা যদি আমাদের সমীকরণটা ছিল এরকম 2x + y = 6 ছিল। এটা আমরা এই যে 2 থাকলো, এখানে আমরা x এর মান এই 3 বসিয়ে দিলাম, প্লাস এই y এর মান যেটা রয়েছে y নাই, এখানে এই 6 থাকলো, 3 দুগুণী কত 6 থাকলো, 6, এখানে এই 3 দুগুণী 6, y ইকুয়াল আমরা পাচ্ছি কত 6। তাহলে y এখানে থাকলে এই 6, এই 6 কে যদি পক্ষান্তর করি 6, তাহলে কত হয় 0 হয়ে যায়। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধানের। অর্থাৎ তাহলে আমরা কি পাচ্ছি, x এর মান পেয়ে যাচ্ছি এখানে কত 3 আর y এর মান হচ্ছে কত 0। তাহলে x, y, x এর মান যেহেতু প্রথমে x, তাহলে দ্বিতীয় ব্র্যাকেটে প্রথমে x এর মানটি লিখতে হবে, অর্থাৎ 3 কে লিখে দেব। আচ্ছা, এখানে কত y এর মান 0, তাহলে এখানে 0টাকে লিখে দেব। ঠিক আছে, দ্বিতীয় ব্র্যাকেটের অর্থাৎ y পরে আছে বলে দ্বিতীয় ব্র্যাকেটে y এর মানটিকে পরে দিতে হবে। চলে যাচ্ছে কার্তেশীয় গুণজে। কার্তেশীয় গুণজে কি রয়েছে, কার্তেশীয় গুণজ বলতে দেখো যে গুণফল আকারে তোমরা যেহেতু পাঠ্য বই রয়েছে তোমাদের এটুকু তোমরা একটু পড়ে নিবে। এখানে বলছে যে a কোরাজ b, দেখো এর মান আমাদের এই সাদা নীল রয়েছে, b বলতে লাল হলুদ সবুজ রয়েছে। তাহলে এই যে সাদা লাল, আমরা যদি এটা সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ এইভাবে চলে যাবে। পরে দেখো নীল দিয়ে, অর্থাৎ প্রথমে যেটা থাকবে প্রথম ব্র্যাকেটের মানগুলো বা যে তথ্যগুলো সেটা প্রথমেই দিতে হবে। এবং নীল লাল নীল হলুদ নীল সবুজ, দেখো এখানে বলেছে নীল লাল নীল হলুদ নীল সবুজ, এভাবে এখানে তৈরি করা যায়। সেট গঠনপতি a + b সমান x, y, এই জন্য x belongs to a এবং y belongs to b। এখানে কিন্তু এবং ব্যবহার করা হয়েছে, বিষয়টি মাথায় রাখবে। আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি ধারণা পাবো। p সমান এত দেওয়া হচ্ছে, q সমান এত দেওয়া হচ্ছে, r সমান এত, p এত কোরাস নির্ণয় করব। এখন p ইন্টারসেকশন q দেওয়া আছে r এর মান, তাহলে আমাদের আগে এইটার মান r এর মানটা বের করে নিতে হবে। p এত q এত, তাহলে r সমান আমাদের মানটা বের করে নেব। p এর মান এটা, q এর মান এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইটা যদি ইন্টারসেকশন আমরা বের করি, কমন জিনিসটা আসে, অর্থাৎ এই দুই সেটের ভিতরে যেটা কমন জিনিস, এখানকার 3 এখানকার 3 মিল রয়েছে, আমরা 3টাকে পাচ্ছি এখানে। এবার তাহলে p কোরাস r, p r, rটা q কোরাস করব। তাহলে 1 2 3 কোরাস কি 3 1 2 3, তাহলে 1 3 2 3 3 3 হবে, 3 2 3 3 3। আচ্ছা, এখানে দেখো আর কোরাস কিউ যদি নির্ণয় করা হয়, তাহলে 3 3 3 4 হবে, 3 3 3 4 হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম যেটা থাকবে প্রথমটা প্রথমেই থাকবে, দ্বিতীয়টা দ্বিতীয় অবস্থানে থাকবে। কখনোই প্রথমটা জায়গাটিতে দ্বিতীয়, আমরা কিন্তু এখানে কিন্তু যে 3 3 3 4, আমরা কিন্তু এখানে কিন্তু 3 4 না লিখে 4 3 লিখলেও কিন্তু হবে না। ঠিক আছে, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের ভিতরে যা থাকবে প্রথমেই লিখতে হবে। এখানে যদি আমি লিখতাম যে 3 1 3 2 3 3, তাহলে কিন্তু নিশ্চিত ভুল হবে। এই বিষয়টি মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এটি ছিল বিষয় মূল বস্তু। তারপরে আরেকটি বিষয় রয়েছে, দেখো আমাদের এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, তার ভিতরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ কার্তেশীয় গুণ যখন আমরা বের করব, তখন কিন্তু আমরা বাইরে থাকবে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে থাকবে কি ফার্স্ট ব্র্যাকেট। আর যখন আমাদের উপস্থিতির কথা বলা হবে, তখন কিন্তু সকল উপাদানগুলোর জন্যই আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। ঠিক আছে, ভিতরে সেকেন্ড ব্র্যাকেট বাইরে সেকেন্ড ব্র্যাকেট, উপচ্ছেদ যখন নির্ণয় করতে বলা হবে। বা এখানে আমাদের ছিল যে পূর্ববর্তী যেটা ছিল বিষয়টা, যে এই যে কার্তেশীয় গুণ যখন বলা ছিল, ওটা আমরা এর আগে, অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে যেটা তৈরি করলাম, যে ক্রম জোড়ের ক্ষেত্রে যদি তাও না, তার আগে যদি পাওয়ার সেট, এই পাওয়ার সেটের কিছু কথা বলছি। পাওয়ার সেটের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, সবগুলো দেখো উপাদানগুলো এখান থেকে শুরু করে এগুলো সব কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ঘিরে দেওয়া হয়েছে সর্বশেষ। কিন্তু সর্বশেষ যেটা আমাদের কার্তেশীয় গুণের বিষয় রয়েছে, সেটা কিন্তু ভিতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আর বাইরে সেকেন্ড ব্র্যাকেট, এইটাই লক্ষণীয় বিষয়। তাছাড়া আর কোথাও ভুল হওয়ার সম্ভাবনা নাই এখানে। অবশ্যই বিষয়টি তোমরা মাথায় রাখবে, তাহলে অবশ্যই পরীক্ষাতে ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ভিডিওটি সর্বশেষ পর্যায়ে চলেছি, যে কাজটি রয়েছে এটা আমি অন্য একটি ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে এটা। এই ভিডিওটি যেহেতু মনোযোগ সহকারে দেখছো, দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।